বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের বেসিক 2 নম্বর ক্লাস লাইভ ক্লাসটা রেকর্ডেড থাকবে। পরবর্তীতে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সময় দেখা যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আলোচনা শুরু করছি। আমি তোমাদেরকে গতকাল যে লাইভ ক্লাসটা নিয়েছি সেই ক্লাসে বলেছিলাম যে আমার প্রথম যে 2টা ক্লাস, এই 2টা ক্লাস অন্যান্য 20টি ক্লাসের সমান। আসলেই তাই। এই 2টা ক্লাসে যা বোঝানো হয়, যদি তোমরা ভালো করে বুঝতে পারো, না বোঝার তো কোনো কারণ নেই, সকল শিক্ষার্থীরাই বুঝবেন। যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা অ্যাকাউন্টিং যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্কের সমাধান পারবেন ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে কোন দাখিলা কোন হিসাবে পড়ে সেটার ব্যাখ্যা, ইংরেজির বাংলা অর্থ, এই 2টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ধীরে ধীরে আলোচনা করব, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমি বেশ কিছু লেনদেন বোঝাবো। তো লেনদেনের মধ্যে মানে জাবেদা দাখিলা নির্ণয় করার কৌশল এগুলো থাকবে। তারপর এই যে দাখিলাগুলা এগুলো থাকবে, আমি ব্যাখ্যা করে বোঝাবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে রাখবেন। আমি নির্দিষ্ট আলোচনা শেষ করার পরে তারপর উত্তরটা দিব। এই জাবেদা দাখিলা ক্লাস এটা শেষ করার পরেই আমাদের ধারাবাহিক চ্যাপ্টারগুলোর একটা একটা করে অঙ্কের সমাধান শিখতে হবে, কারণ এই 2টা ক্লাসের মাধ্যমে আমরা বেসিকটা পুরোপুরি জেনে যাব। তো এই জন্য এই যে তোমাকে ম্যাথ করার জন্য বলা হবে, তুমি শুধু এতটুকু মনে রাখবে যে যে অঙ্কের সমাধান তুমি করতেছো সেই অঙ্কের মালিক ধরে নিবে তুমি, সেই অঙ্কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুমি নিজেকে ধরে নিবে। এই হলো গুরুত্বপূর্ণ একটা কথা। তো গুরুত্বপূর্ণ আরেকটা কথা হলো, সেই অঙ্কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তো নিজেকে ধরে নিবে, আর প্রত্যেকটা লেনদেন একেবারে নগদ নিয়ে চিন্তা করবে। তো নগদ নিয়ে চিন্তা করলে সবাই সব কিছু বুঝতে পারবেন। তো এখানে আমি কিছু কৌশল লিখে রেখেছি, জাবেদা নির্ণয় করার কৌশল। ব্যবসায় নগদ আসলে নগদান ডেবিট, তুমি তো সবসময় নগদ নিয়েই চিন্তা করবে। ব্যবসায় নগদ আসলে নগদান ডেবিট। এখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকাটা কখন আসতে পারে? যখন তুমি কোনো আয় করবে, ঠিক তখনই তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকাটা আসবে। এখানে যে আয় এবং ব্যয়ের হিসাবটা হবে, এটা কিন্তু তোমার ব্যক্তিগত পকেটের টাকা নয়, এটা হলো ব্যবসায়ের টাকা। যখন তুমি বিক্রি করবে বা কোনো আয় করবে, কোনো সেবা প্রদান করে আয় করবে, ঠিক তখনই তোমার ব্যবসার মধ্যে নগদ আসবে। সেই ক্ষেত্রে নগদান যদি ডেবিট হয় তাহলে ওই আয়টা হয়ে যাবে ক্রেডিট। নগদান ডেবিট হলে ওই আয়টা হয়ে যাবে কি? ক্রেডিট হয়ে যাবে। সহজ কথা। ব্যবসা থেকে নগদ চলে গেলে নগদান ডেবিট, আয়টা ক্রেডিট। ব্যবসা থেকে নগদ চলে গেলে নগদান হবে ক্রেডিট। আগে কিন্তু নগদ নিয়ে চিন্তা। ব্যবসা থেকে নগদ চলে গেলে নগদান যদি ক্রেডিট হয়, এখন আমার প্রশ্ন হলো যে তোমার ব্যবসা থেকে নগদ চলে যাবে মূলত কোন কারণে? তো তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার তো অনেক ব্যয় থাকতে পারে। যেমন ধরো, তুমি তোমার কর্মচারীকে বেতন দিয়ে থাকো, দোকানের ভাড়া দিয়ে থাকো, তো এগুলো তো ব্যয়। তো যখন তুমি কোনো ব্যয় করবে তখনই নগদ চলে যাবে। তো নগদ চলে যাওয়ার কারণে নগদান তো তুমি ক্রেডিট করলে, ওকে, তখন ওই ব্যয়টা কিন্তু ডেবিট করতে হবে। সকল প্রকার ব্যয় ওই সময় ডেবিট হয়ে যাবে। যখন তুমি কোনো সম্পদ ক্রয় করবে তখন ওই সম্পদের নামটা ডেবিট করতে হবে। এই 5টি তথ্য প্রয়োগ করে এখন আমি তোমাদেরকে বেশ কিছু লেনদেনের জাবেদা দাখিলা বোঝাবো, যা বুঝতে পারলে তোমরা সকল চ্যাপ্টারের অঙ্কের সমাধান খুব সহজে বুঝতে পারবে।
মাত্র একবার করে এই ক্লাস দেখবেন, যে কোনো অঙ্কের সমাধান সহজে বুঝতে পারবেন, বুঝতে বাধ্য। ধারাবাহিক আমার ক্লাসগুলো দেখতে হবে, 1 সেকেন্ডও কিন্তু টানা যাবে না। ওকে, তাহলে আমি আবার বলছি, সবসময় নগদ নিয়ে চিন্তা করবো, আর ব্যবসায়ের মালিক আমি নিজেকে ধরে নিব। নগদ চলে আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। সকল প্রকার আয় ক্রেডিট, মানে যে কোনো আয় ক্রেডিট, তুমি এটা মনে রেখো। সকল প্রকার ব্যয় ডেবিট, মানে যে কোনো ব্যয় ডেবিট। যে কোনো ব্যয় থাকুক না কেন সেটা ডেবিট, যে কোনো আয় থাকুক না কেন সেটা ক্রেডিট। সম্পদ ক্রয় করলে সম্পদের নামটা ডেবিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। তো এগুলা নিয়ে আমার এটাই শেষ আলোচনা। আমি এর আগে রেকর্ডের বিভিন্ন ক্লাসে তোমাদেরকে এগুলা বুঝিয়ে দিয়েছি, আজকে লাইভ ক্লাসে বুঝিয়ে দিচ্ছি। আর ক্লাসটা আমি রেকর্ড করে রাখবো যাতে তোমরা পরবর্তীতেও দেখে নিতে পারো। তোমাদের প্রাইভেট গ্রুপেও ক্লাসটা রেকর্ডেড থাকবে। তো এটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এই জায়গায় আছে দেখো, ক্যাশ সেলস, নগদে বিক্রয়। আচ্ছা, এই যে নগদে বিক্রয়, তুমি নগদ নিয়ে চিন্তা করো। নগদ নিয়ে চিন্তা করলে দেখবেন যে ব্যবসার মধ্যে নগদ এসেছে। তুমি যেহেতু বিক্রয় করেছো, তার মানে ব্যবসার মধ্যে নগদ এসেছে। আমার কথা হলো, নগদ যদি চলে আসে নগদান ডেবিট, তাহলে আর কোনো চিন্তা নেই, ক্যাশ ডেবিট। আমরা এখানে লিখে নিলাম ক্যাশ ডেবিট। এখন নগদ এসেছে কিসের মাধ্যমে, এটা চিন্তা করতে হবে। তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত। এখানে তো নগদান ডেবিট হয়েছে, তাহলে নগদের বিপরীত ক্রেডিটটা কি? দেখো, বিক্রয়ের মাধ্যমে বা সেলসের মাধ্যমে নগদটা এসেছে। সুতরাং আমরা জানি যে কোনো আয় ক্রেডিট। এই জন্য ক্যাশটা ডেবিট করা হলো নগদ আসার কারণে, আর সেলসটা এখানে ক্রেডিট করা হবে। ক্যাশ ডেবিট নগদ আসার কারণে ক্যাশ ডেবিট, আর বিক্রয় এটা আয় হওয়ার কারণে ক্রেডিট। এটা কিন্তু অবহেলা করলে চলবে না। আমি ধীরে ধীরে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। এই বিষয়গুলো অবহেলা করলে চলবে না, না হলে অঙ্কের মধ্যে আটকে যাবেন। আর এটা বুঝতে পারলে তুমি অঙ্ক পারবে। পারচেজ গুডস, গুডস মানে পণ্য, পণ্য ক্রয় করা হয়েছে। পণ্য ক্রয় করলে, এখন তুমি নিজেই চিন্তা করো, তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করেছো, নগদ এসেছে না চলে গেছে, এটা তুমি নিজেই চিন্তা করো। তখন চিন্তা করে দেখবে নগদ তো চলে গেছে। নগদ যদি চলে যায় তাহলে ক্যাশ সেখানে অবশ্যই ক্রেডিট। নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ অবশ্যই ক্রেডিট। তাহলে ডেবিট কি? ওই পারচেজ, মানে ক্রয় করার কারণেই তো নগদ চলে গেছে। তাহলে পারচেজ কিন্তু এটা ব্যয়ের মধ্যে পড়ে, তোমরা আগের ক্লাসে জেনেছ। সুতরাং পারচেজটা আমরা এখানে ডেবিট করব, কারণ যে কোনো ব্যয় ডেবিট। পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর পেইড স্যালারি 10,000 টাকা, বেতন পরিশোধ। এখন তুমি নিজেই চিন্তা করো, বেতন পরিশোধ করে নগদ এসেছে না চলে গেছে। কর্মচারীর বেতন যদি দিয়ে দাও তাহলে নগদ কিন্তু চলে যাবে, সেই ক্ষেত্রে ক্যাশটা ক্রেডিট, কিন্তু ডেবিট কি? নগদ কেন চলে গেল? বেতন দেওয়ার মাধ্যমে। তো স্যালারি এটা ব্যয়ের মধ্যে পড়ে, যে কোনো ব্যয় এমনিতে ডেবিট, যে কোনো আয় এমনিতে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব স্যালারি ডেবিট, আর নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট। ওকে, পারচেজ ফার্নিচার 7,500 টাকা। দেখো, আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করার কারণে নগদ কিন্তু চলে গেছে, ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে ডেবিট কি? আমরা একটু আগে তথ্য জেনেছি, কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হয়। ফার্নিচার এটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, তাহলে কি হবে? অবশ্যই ফার্নিচার ডেবিট। ফার্নিচার ডেবিট আর নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন এগুলো বুঝিয়ে দিচ্ছি।
সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টাকা 2500। সোল্ড মানে বিক্রয়, মার্চেন্ডাইজ মানে পণ্য, পণ্য বিক্রয়, অন অ্যাকাউন্টের বাংলা অর্থ হলো বাকিতে। বাকিতে পণ্য বিক্রয় 2500 টাকা, বাকিতে পণ্য বিক্রয় 2500 টাকা। এখন কথা হলো এটা তোমরা নগদ নিয়ে চিন্তা করে কিভাবে করবে। পণ্য বিক্রয় করেছো বাকিতে, যদি নগদে বিক্রয় করতে তাহলে নগদ টাকা চলে আসার কথা। তো বাকিতে বিক্রয় করেছো, এর মানে এরকম না যে তুমি নগদ একেবারেই পাবে না, নগদ একেবারেই পাবে। তো নগদ পাবে, আপাতত কিসের সৃষ্টি হলো? আপাতত দেনাদারের সৃষ্টি হলো। তো যার কাছ থেকে নগদ পাওয়া যাবে ওইটা নগদের জায়গা দখল করে নিবে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট। অ্যাকাউন্ট তো বিক্রয় করে দেনাদারের সৃষ্টি হয়েছে। তো যে কোনো আয় ক্রেডিট আমরা জানি, তাহলে সেলসটা ক্রেডিট। পারচেজ গুডস ফ্রম বিলাল 6000 টাকা। বিলালের কাছ থেকে, পারচেজ গুডস ফ্রম বিলাল, বিলালের কাছ থেকে পণ্য ক্রয়। তো বিলালের কাছ থেকে পণ্য ক্রয়, এইটার জাবেদা দেখিলা কি? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন ঘটে। তো যাদের কাছে ক্রয় করেছি, যাদের কাছে বিক্রয় করেছি, তাদের কারো নাম লেখার প্রয়োজন পড়ে না। যদি বাকিতে লেখা হয়, বাকিতে যদি লেনদেন হয় তাহলে নামটা লেখার প্রয়োজন পড়ে। এই জন্য যে কোনো লেনদেনের মধ্যে যদি আমরা নাম দেখতে পাই, যেমন এখানে বিলাল আছে, যদি আমরা নাম দেখতে পাই তখন ধরে নিব এটা বাকিতে, তার মানে বাকিতে ক্রয়, কারণ নাম আছে, নাম থাকলেই বাকিতে। এক একটা পয়েন্ট, এক একটা কৌশল তোমাদের মনে রাখতে হবে। পারচেজ গুডস ফ্রম বিলাল, বিলালের কাছ থেকে ক্রয় 6000 টাকা, তাহলে ব্যয় অবশ্যই ডেবিট, পারচেজ ডেবিট। এবং যদি নগদে ক্রয় করতে নগদ চলে যেত, বাকিতে যেহেতু ক্রয় করেছো তার মানে আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, পরে নগদ যাবে। তো পাওনাদারের নাম অ্যাকাউন্টস পেবল। তাহলে এই তথ্যের ভিত্তিতে এই লেনদেনগুলোর জাবেদা দাখিলা তোমরা বুঝতে পেরেছো কিনা? যারা লাইভ ক্লাসে জয়েন্ট আছো আমাকে একটু হা না কমেন্ট করে জানাও। এখন আমি অঙ্কের জন্য ইম্পর্ট্যান্ট আরও কিছু লেনদেনের জাবেদা দাখিলা তোমাদেরকে এখানে লিখে বোঝাবো। আর যদি ওইটা তোমরা বুঝতে পারো তখন পরবর্তী ধারাবাহিক ক্লাসে তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। বর্তমানে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলমান। যতজন শিক্ষার্থী যতটা গাণিতিক বইয়ের কোর্সে যুক্ত আছেন, আমার ম্যাথগুলো আমার ক্লাস থেকেই কিন্তু কমন পড়তেছে। যারা ধৈর্য ধরে বেসিক সহকারে ক্লাসে বোঝার চেষ্টা করবেন, আমি তো আমার প্রতিটা ক্লাসেই বেসিক বুঝিয়ে তারপরে অঙ্কের সমাধান বোঝাই। যারা ধৈর্য ধরে ক্লাস দেখবেন তারাই পারবেন। তো তোমাদেরকেও বলতেছি এখন থেকে মন দিয়ে পড়ো, এখন থেকে মন দিয়ে পড়লে, বেসিক সহকারে বুঝলে, আমি কিন্তু কোনো বেসিকের ঘাটতি রাখি না। একেবারে একজন শিক্ষার্থীর যা কিছু জানা প্রয়োজন সব কিছু আমি তাদের সামনে তথ্য তুলে ধরি। তো এই জন্য একটু সময় লাগে, তো ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে, সবাই সব কিছু পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন এই লেনদেনগুলো বুঝিয়ে আগামীকাল থেকে আমাদের অঙ্কের সমাধান শুরু হয়ে যাবে। প্রথম যে চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস, এটা থেকে প্রায় 13টি ক্লাস আমাকে নিতে হবে। 13টি ক্লাসের মধ্যে 21টি অঙ্কের সমাধান আছে। আবার ওই 21টি অঙ্ক এমন অঙ্ক একটা চ্যাপ্টার থেকে বিভিন্ন নিয়মের, এগুলোর সমাধান শিখতে পারলেই একজন শিক্ষার্থী আমার কাছে মনে হয় অনায়াসেই পাশ করতে পারবে শুধু একটা চ্যাপ্টারের। বাকি চ্যাপ্টার তো বাকি রয়েই গেল, শুধু একটা চ্যাপ্টারের ক্লাস দেখলেই পাশ করতে পারবে। এত গুরুত্বপূর্ণ আর ওইভাবে আমি সাজিয়ে রেখেছি, তো ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিব। রহমান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 2,50,000। রহমান ব্যবসা শুরু করেছেন 2,50,000 টাকা দিয়ে। যেহেতু শুরু থেকেই বলতেছি এটা তোমার ব্যবসায়ের হিসাব, সুতরাং ব্যবসায়ের হিসাব যেহেতু, দেখো 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো, তার মানে 2,50,000 মূলধন নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো। তো ব্যবসায়ের মধ্যে কিন্তু নগদটা এসেছে, যদিও মূলধন হিসাবে
ব্যবসাটা শুরু করেছো, ব্যবসার মধ্যে নগদ এসেছে, এখন নগদ এসেছে না চলে গেছে ওইটা আগে চিন্তা করো, তারপরে ডেবিট ক্রেডিট। যেহেতু ব্যবসার মধ্যে নগদ এসেছে সুতরাং ক্যাশটা ডেবিট। ক্যাশ ডেবিট করা হলো, নগদ এসেছে। এখন নগদ এসেছে কি হয়ে, কিসের মাধ্যমে? যদি বিক্রয়ের মাধ্যমে আসতো তাহলে আয় ক্রেডিট করতাম। তো এটা নগদ এসেছে, যেহেতু ব্যবসা শুরু করেছেন মানে মূলধন হিসাবে এসেছে, বোঝার কথা। আর বিভিন্ন অঙ্কের মধ্যে প্রথম যে ট্রানজ্যাকশন এটা ওই রকমই থাকে। ক্যাশ ডেবিট, এটা মূলধন হিসাবে এসেছে সুতরাং ক্যাপিটাল ক্রেডিট। ওকে, 2 নম্বরে আসো। পেইড ইনটু দি ব্যাংক 30,000 টাকা। এখানে আমি এমন কিছু লেনদেন নিয়েছি যাতে প্রতিটা নিয়ম তোমাদের জানা হয়ে যায়, এর বাইরে যাতে আর কোনো কিছু না থাকে, প্রতিটা নিয়ম যাতে জানা হয়ে যায়, তাই ওইভাবেই নিয়েছি। পেইড ইনটু দ্য ব্যাংক 30,000 টাকা, ব্যাংকে পরিশোধ 30,000 টাকা। তো ব্যাংকে পরিশোধ করেছো তোমার ব্যবসা থেকে, নগদ কিন্তু তোমার চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট আর ব্যাংকে পেয়েছে ব্যাংক ডেবিট। এই তো, তো নগদ নিয়ে চিন্তা করেই তো সব কিছু নির্ণয় করা যায়। তো ব্যাংক ডেবিট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট। সোল্ড গুডস টু রহিম 5,000 টাকা, রহিমের কাছে বিক্রয়, সোল্ড গুডস, গুডস মানে তো পণ্য, রহিমের কাছে পণ্য বিক্রয় 5,000 টাকা। নাম যেহেতু আছে তার মানে বাকিতে, আমরা আগেই এটা জেনেছি, নাম থাকলে বাকিতে। তো এই জন্য এটা জাবেদা দেখিলা, যে কোনো আয় তো এমনিতেই ক্রেডিট, এটাতে সেলস তো অবশ্যই ক্রেডিট হবে। আর যেহেতু বাকিতে আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে, একটু আগেই ব্যাখ্যা করা হয়েছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে লিখতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলসটা ক্রেডিট। রিটার্ন গুডস টু কামাল 4,000 টাকা। এটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমি যে কৌশলটা বলেছি ওই কৌশলে তুমি চিন্তা করবে, তাহলে হবে। এখানে বলা হয়েছে রিটার্ন গুডস টু কামাল, যে কামালকে পণ্য ফেরত দেওয়া হলো। ব্যবসা প্রতিষ্ঠানটা কিন্তু তোমার, যে কোনো অঙ্কের সমাধান করো না কেন ব্যবসার মালিক তুমি নিজেকে ধরে নিবে। তো কামালকে পণ্য ফেরত দেওয়া হলো, যদি এরকম হতো রিটার্ন গুডস ফ্রম কামাল, কামালের কাছ থেকে পণ্য ফেরত, তো কামালের কাছ থেকে পণ্য ফেরত যদি বোঝায় তখন এটা হবে যে কামালের কাছে বিক্রয় করেছিলাম, ফেরত পেয়ে গেছে, এর নাম হবে বিক্রয় ফেরত। আর কামালকে পণ্য ফেরত দেওয়া হলো, এটার মানে হলো যে কামালের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম, কামালকে ফেরত দিয়ে দিছি। কামালকে, টু মানে কি বোঝাবে, কামালকে। আর টু এর জায়গায় যদি ফ্রম হতো, যেমন এখানে আরেকটা আছে শেষের দিকে, এটা পরে বোঝাবো, এই যে ফ্রম এখানে আছে, তো এটা হলো ক্রয় ফেরত। আমরা জানি ক্রয় ফেরত আয় না ব্যয়, ক্রয় ফেরত আয়, আয় যেহেতু তাহলে ক্রয় ফেরত ক্রেডিট। পারচেজ রিটার্ন আয় হওয়ার কারণে ক্রেডিট, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। পারচেজ রিটার্ন আয় হওয়ার কারণে ক্রেডিট। কামালের কাছ থেকে পণ্য ক্রয় করার কারণে পাওনাদারের সৃষ্টি হয়েছিল, কামালকে পণ্যটা ফেরত দিয়ে দিলাম, পাওনাদার কিন্তু পেয়ে গেল। এই বিষয়টা আমি তোমাদেরকে যদি একটু ব্যাখ্যা করে বোঝাই, এই যে পণ্য ক্রয় ফেরত ধরে নেওয়া হলো সাধারণত যেটা বাকিতে ক্রয় করা হয়েছে তারপরে ফেরত দেওয়া হয়েছে। ব্যবসার মধ্যে এরকম লেনদেন থাকে যে আগে পণ্য আনা হয় তারপরে নগদ টাকাটা দেওয়া হয়, এরকম থাকতেই পারে। শুরুতে যদি এরকম হতো যে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা, তখন জাবেদা দাখিলাটা তুমি কি লিখতে, এটা আমাকে বলো তো। যদি এরকম হয় বাকিতে পণ্য ক্রয় 10,000, তাহলে তুমি জাবেদা দাখিলা এটাই লিখেছো যে পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল, পাওনাদারের পরিমাণ ক্রেডিট লিখেছো। টাকার পরিমাণ কত, 10,000। তোমার খাতার মধ্যে কিন্তু পাওনাদারের পরিমাণ 10,000 টাকা এখন আছে। তুমি 4,000 টাকা যেহেতু পাওনাদার মানে পাওনাদারকে পাঠিয়ে দিয়েছো 4,000 টাকার পণ্য, তোমার অ্যাকাউন্টস পেবল ক্রেডিটে কি আর 10,000 থাকবে নাকি পাওনাদার হ্রাস পেয়ে যাবে? রেকটিফাই জার্নালে যখন যাব তখন জাবেদা দাখিলাটা বুঝতে পারবেন যে কোনো হিসাব বাদ দেওয়ার জন্য ওইটা যদি আমি ক্রেডিট লিখি তাহলে ওইটা ডেবিট করলে হিসাব থেকে বাদ হয়ে যায়, যদি ডেবিট লিখি তাহলে ক্রেডিট করলে হিসাব থেকে বাদ হয়ে যায়। যেহেতু অ্যাকাউন্টস পেবল বা পাওনাদার আমি ক্রেডিট লিখছি, এখন যদি অ্যাকাউন্টস পেবল ডেবিট লিখি
তখন এই 4,000 টাকা হিসাব থেকে বাদ পড়ে যায়। তো এটা গেল মূল বিষয়, মানে মূল ব্যাখ্যাটা কি, মূল ব্যাখ্যাটা বোঝালাম। আমার কথা হলো যে ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক তুমি একেবারে মনে রেখে দিও, আর বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক এটা মনে রেখে দিও, তাহলেই তো হয়ে যায়। সুতরাং ক্রয় ফেরত আয় হওয়ার কারণে ক্রেডিট, ক্রয় ফেরত আয় কীভাবে ব্যাখ্যা করেছি আমি 1 নম্বর ক্লাসে, এই জন্য বলেছি ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন। আর অ্যাকাউন্টস পেবল এখানে ডেবিট করা হলো মূলত হিসাবটা বাদ দেওয়ার জন্য। পেইড স্যালারি 10,000 টাকা, তো স্যালারি পরিশোধ এই ক্ষেত্রে নগদ চলে গেছে, স্যালারি ডেবিট, এটা একটু আগেই আলোচনা আছে, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। মনে রেখো ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক আর বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক। পারচেজ ফার্নিচার, ফার্নিচার ক্রয়, ফার্নিচার ক্রয় করলে সম্পদের নাম ডেবিট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট। রেন্ট পেড, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ করার কারণে নগদ চলে গেছে, তো ব্যয়টা ডেবিট, যে কোনো সময় ব্যয় ডেবিট হয়, মানে রেন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, নগদ চলে যাওয়ার কারণে, এগুলো তো সহজ। উইথড্র টাকা 2,000 ক্যাশ টু পে পার্সোনাল লিভিং এক্সপেন্স, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে 2,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করা হয়, তুমি চিন্তা করে দেখো, উত্তোলন মানে টাকা তোলা, তুমি তোমার ব্যবসা থেকে যদি টাকাটা তুলো সেই ক্ষেত্রে নগদ অবশ্যই চলে যাবে। তো এই জন্য এখানে কি হবে, ক্যাশ কিন্তু ক্রেডিট, নগদ তুললে নগদ চলে যাবে, ক্যাশ ক্রেডিট, ড্রয়িংটা ডেবিট, মানে উত্তোলন ডেবিট। তো পারচেজ গুডস ফ্রম বিলাল, এটার আলোচনা আগে আছে, বাকিতে ক্রয়, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। ক্যাশ সেলস 15,000, নগদে বিক্রয়, এটাও বোঝানো হয়েছে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, নগদ এসেছে বিক্রয়ের মাধ্যমে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তো পেইড বিলাল ইন ফুল সেটেলমেন্ট অফিস অ্যাকাউন্ট, অনেকে বলতে পারো যে আপনি একই লেনদেন দুইবার কেন আনলেন, তো এনএসি মূলত এই লেনদেনটার জন্য। যেমন বিলালের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 6,000 টাকা, এখন যেটা আলোচনা করবো এটা মনে রাখবে, বিলালের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 6,000 টাকা, তখন বিলাল পাবে 6,000 টাকা, কারণ এটা বাকিতে ক্রয় ছিল। বলা হয়েছে পেইড, পরিশোধ করা হয়েছে বিলাল ইন ফুল সেটেলমেন্ট অফিস অ্যাকাউন্ট 5,800, তো বিলালের পাওনার পণ্য নিষ্পত্তিতে 5,800 টাকা পরিশোধ করা হয়েছে। এখন যারা এর আগে কমার্সে ছিলে, অধিকাংশ শিক্ষার্থী কমার্সে ছিলে, আবার অনেকের ব্যাকগ্রাউন্ড সায়েন্সার্স, তারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞানে পড়ে এসেছো, রহিমের কাছ থেকে পাওনা 1,000 টাকা পণ্য নিষ্পত্তিতে 800 টাকা প্রাপ্তি, এরকম পড়ে এসেছ। তো ব্যাকগ্রাউন্ড সায়েন্স যাদের, তারা এটা পড়ো নাই আবার। তো বিশেষ করে সবার জন্য আমি এখন লেনদেনটা বোঝাবো, যে রহিমের কাছে, যেমন বিলালের কাছে 6,000 টাকা, বিলাল 6,000 টাকা পাবে, তো এখন আমি বিলালকে দিয়েছি ওই 6,000-এর পণ্য নিষ্পত্তিতে বিলালকে পরিশোধ করা হয়েছে 5,800 টাকা। কত টাকা কম? 200 টাকা কম। এই 200 টাকা এটা হলো ডিসকাউন্ট, এরকম লেনদেন থাকলে এটা হলো ডিসকাউন্ট। এখন এই জাবেদা তেকিলা সহজে মনে রাখার উপায়টা কি? একেবারে সহজ। কিভাবে? এই যে দেখো, বিলালকে পরিশোধ করছো না, অবশ্যই নগদ চলে গেছে, তার মানে ক্যাশটা ক্রেডিট। কত টাকা নগদে পরিশোধ করছো? 5,800। এরকম লেনদেন আছে তোমাদের অঙ্কের মধ্যে, তোমরা পাবে। তো ক্যাশটা ক্রেডিট, বিলাল পেয়েছে, অ্যাকাউন্টস পেবল ডেবিট বা বিলাল হিসাব ডেবিট। তো এখানেও আমি আরেকটা আলোচনা করি, তোমাদের জন্য ভালো হবে। অ্যাকাউন্ট পেবল ডেবিট, বিলাল কত টাকা পাওয়ার কথা? 6,000 টাকা। 6,000 টাকা এখানে লিখবেন, বিলাল পাবে কিন্তু 6,000। আচ্ছা, যখন তুমি বিলালের কাছ থেকে পণ্য ক্রয় করেছো বাকিতে, ওই সময় জাবেদা কি লিখেছো? পারচেজ ডেবিট লিখেছো 6,000 টাকা, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লিখেছো 6,000 টাকা। ওকে,
পারচেজ ডেবিট লিখেছো 6,000, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট লিখেছো 6,000। তার মানে তোমার খাতার মধ্যে পাওনাদারের 6,000 টাকা ক্রেডিটে অন্তর্ভুক্ত আছে, কিন্তু এখন তো তুমি পাওনাদারকে সেটা পরিশোধ করে দিতেছো। তাহলে খাতা থেকে হিসাবটা বাদ পড়ার জন্য পাওনাদার যেহেতু আছে ক্রেডিট, নিশ্চয়ই হয়ে যাবে ডেবিট। ওই জন্য মূলত অ্যাকাউন্টস পেবল এখানে ডেবিটে পড়েছে। এটা হলো একটা বেসিক ব্যাখ্যা, তোমরা যাতে সহজে বুঝো এই জন্য এই ব্যাখ্যাটা করলাম। তো এটা হিসাব থেকে বাদ পড়ে গেল পরিশোধ করে দেওয়ার কারণে। যখন আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে রেকটিফাই জার্নালের অঙ্কের সমাধান করব আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন দেখো ডেবিট ক্রেডিট এখানে মিল নাই, একটা 6,000 আর একটা 5,800। ডেবিট ক্রেডিটের মিল থাকতে হবে। তো যেহেতু বলেছি এখানে ডিসকাউন্ট আছে, এখন ডিসকাউন্টটা ডেবিট না ক্রেডিট? আমার কথা হলো, তুমি তো যে কোনো লেনদেনে নগদ নিয়ে চিন্তা করবে। নগদ নিয়ে চিন্তা করে যদি তোমার মনে হয় নগদান ডেবিট, তখন ডিসকাউন্টও ডেবিট। যদি মনে হয় নগদান ক্রেডিট, তখন ডিসকাউন্টও ক্রেডিট। তো এখানে তো নগদান ক্রেডিট, ক্যাশ তো ক্রেডিট, তাহলে ডিসকাউন্টও ক্রেডিট। কিন্তু কেন ক্রেডিট, এটার ব্যাখ্যাটা জানা প্রয়োজন। ডিসকাউন্ট ক্রেডিট 200, ক্যাশও ক্রেডিট করা হলো, ডিসকাউন্টও ক্রেডিট করা হলো। ক্যাশ ক্রেডিট হওয়ার কারণে ডিসকাউন্ট ক্রেডিট। তো কেন, এটা কেন হলো? কারণ হলো যে এটা আয়ের মধ্যে পড়ে যাবে। কিভাবে আয়? পাওনাদারকে দেওয়ার কথা তোমার 6,000, দিয়েছো 5,800। যে 200 টাকা তুমি কম দিলে, এটা তোমার জন্য আয় না ব্যয়? অবশ্যই তোমার জন্য আয়। আয় হওয়ার কারণে মূলত এটা ক্রেডিট পড়ছে। আর সহজে মনে রাখার জন্য তোমাদেরকে এখানে ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট ক্রেডিট, ওইভাবে লিখবেন। আর একজন বলতেছেন, এমডি হানিফ হাওলাদার, ক্লাস টাইম রাত 9টায় হলে ভালো হয়। আসলে আমি ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার টোটাল 17টা গাণিতিক বইয়ের ক্লাস নেই, একটা দুইটা না, যত গাণিতিক বই আছে বিবিএ বিভিন্ন ডিপার্টমেন্টের 17টা গাণিতিক বইয়ের ক্লাস আমি নেই। তো ওইভাবে আমাকে টাইমটা মেনটেন করতে হয়। তো ক্লাস নিতে নিতে অনেক সময় ওই তোমরা দেখবে যে আমার বিভিন্ন ক্লাসে এক একটা ক্লাসে এক এক রকমই কণ্ঠ হচ্ছে, মানে গলা বসে যায় অনেক সময়। তো টাইমটা একটু মেনটেন করতেই হবে আমাকে। এখন গুডস রিটার্ন ফ্রম মানিক 7,000 টাকা। ফ্রম মানে থেকে, মানিকের কাছ থেকে পণ্য, গুডস রিটার্ন ফ্রম মানিক, মানিকের কাছ থেকে পণ্য প্রাপ্তি। তো মানিকের কাছ থেকে যে পণ্য প্রাপ্তি, এটা তো ফ্রম মানে বিক্রয় ফেরত, এটা তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ফ্রম যেহেতু মানিকের কাছ থেকে, মানে বিক্রয় করেছিলাম ফেরত পেয়ে গেছি। তো বিক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে না ব্যয়ের মধ্যে পড়ে? যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা যদি আমার বেসিক ক্লাস দেখে থাকো তাহলে অবশ্যই বলবে বিক্রয় ফেরত এটা অবশ্যই ব্যয়ের মধ্যে, বিক্রয় ফেরত অবশ্যই ব্যয়ের মধ্যে পড়ে। তো ব্যয় ডেবিট হয়। তাহলে সেলস রিটার্ন বিক্রয় ফেরতটা ডেবিট হবে, আর এটার সাথে দেনাদারের সম্পর্ক অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। সেলস রিটার্ন ডেবিট ব্যয় হওয়ার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কেন? কারণ যখন এটা বিক্রয় করা হয়েছিল তখন দেনাদারের নামে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, আর সেলসটা ক্রেডিট ছিল। ঠিক আছে না? তো ওইটা যেহেতু এখন হ্রাস পেয়ে গেছে, তাই ওইটা ডেবিট থেকে ক্রেডিট করা হলো। আশা করবো এতক্ষণের আলোচনায় তোমরা এই অংশটা বুঝতে পারছো। ডিভিডেন্ড রিসিভ, লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ প্রাপ্তি মানেই তো নগদ প্রাপ্তি, তো অবশ্যই ক্যাশ ডেবিট। ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট, ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট। আর ডিভিডেন্ডটা কি, এটা আমি আগের ক্লাসেই আলোচনা করেছি, কোনো কিছু বাদ থাকে নাই। বট মানে তো কিনা, বট ফার্নিচার ইন ক্যাশ 8,000, ফার্নিচার ক্রয় করা হয়েছে 8,000, একই কথা। অবশ্যই ফার্নিচার ডেবিট। সম্পদ ক্রয় করলে সম্পদটা ডেবিট। নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটাও ক্রেডিট।
তো একজন প্রশ্ন করেছেন, সুমি ইসলাম, পূর্ণ নিষ্পত্তি বলতে কী বোঝায়? নিষ্পত্তি করা মানে শেষ করা। নিষ্পত্তি করা মানে কি? শেষ করা। এই যে বিলালের কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছিল ৬,০০০ টাকা, এখন এটা পরিশোধ করতে হবে, মানে এটা শেষ করতে হবে। ওই শেষ করার জন্য ওই ৬,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে, মানে ৬,০০০ টাকা শেষ করার জন্য ৫,৮০০ টাকা দেওয়া হলো। তার মানে ওইখানে ডিসকাউন্ট ২০০ টাকা। আশা করবো তুমি উত্তরটা পেয়েছো। এখন আগামীকাল থেকে আমাদের ম্যাথ সমাধান শুরু হয়ে যাবে। তো আমার আজকের এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো? আমি যেরকমভাবে বলেছি যে প্রথম যে ২টা ক্লাস, ওই ২টা ক্লাস ২০টা ক্লাসের সমান। কোন দাখিলা কোন হিসাবে পড়ে, তারপর যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা, যে কোনো দাখিলার ইংরেজির বাংলা অর্থ যারা পারবে, আমার ক্লাসে যা বোঝানো হয়েছে এগুলাই, যারা পারবে আমি তাদেরকে গ্যারান্টি দিব যে তোমরা ওই যে বললাম ১৭টা গাণিতিক বই বেসিক বোঝার পরে, ওই ১৭টা বইয়ের জন্যই কিন্তু এই বেসিকটাও প্রয়োজন ফার্স্ট ইয়ারের। এই বেসিক বোঝার পরে শুধুমাত্র আমার ক্লাস দেখলে তোমরা সব কিছু পারবে, না বোঝার কোনো কারণ নেই। ঠিক আছে? তো এই গেল আমাদের ২ নাম্বার লাইভ ক্লাস। আমরা আগামীকাল ম্যাথ সমাধান করব আগামী ক্লাসে। তো তোমাদের নির্দিষ্ট একটা রুটিন করে দিব, সপ্তাহে তোমাদের ৪ দিনের মতো লাইভ ক্লাস হবে। এটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে, সপ্তাহে ক্লাস হবে ৪ দিন। তাহলে এই পর্যন্ত। ক্লাসটা রেকর্ডেড থাকবে তোমাদের গ্রুপের মধ্যে, ক্লাসগুলো দেখে নিও। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।